প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। শিল্পাঙ্গনের আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কীর্তিরঞ্জন বিশ্বাসের একক চিত্রকলা প্রদর্শনী স্বপ্নভূমি। প্রদর্শনী চলবে 13 নভেম্বর পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে 70 দশক থেকে 90 দশকের শিল্পকর্ম প্রদর্শনী ফিরে দেখা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নুপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। আচ্ছা কেয়া, রাইফের কি অবস্থা রে? আছে কোন রকম নাকি ঠিকঠাক? তুই পাতা দিচ্ছিস তো ঠিক মতো? সেটা দিচ্ছি, তাইলেই চলবে। প্রপোজ করে নাই? না। আচ্ছা শোন, এত কিছু দরকার নেই, তোকে তুই এভাবে চালায় যা, আর যদি কিছু হয়ে যায় তখন আমাদের জানাই দিস, তাহলে চলবে। ওকে, তোদেরকে সবাইকে মিষ্টি খাও। যাক, সবারই তাহলে সবকিছু ভালোই যাচ্ছে। বাসাতেও কোনো প্রবলেম নাই, বাইরেও কোনো প্রবলেম নেই। তাহলে চল প্রবলেম করি। আচ্ছা শোন না, পায়লাপু ফোন দিল না যে, কইছে? ও, তোদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, পায়লাপু ভার্সিটি শিফট করতেছে। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। তাহলে যাই? হ্যাঁ, যা যা। ক্যারামি খেলিস? कैसे ক্যারাম খেলি না, মশা খোলা জায়গা, ক্যারামি খেলার দরকার নাই। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেকদিন পর আপনাকে পেলাম। কেমন যাচ্ছে? গান নিয়ে এখন ব্যস্ততা, কি কাজ করা হচ্ছে এখন? গান নিয়ে তো বেশ ব্যস্ততা যাচ্ছে। গান তো প্রতিনিয়তই করতেই হয়, সেটা ব্যস্ততা হোক কিংবা অবসর হোক, গানের মধ্যেই থাকা ছাড়া আসলে খুব বেশি কিছু একটা করা হয় নাই। কাজে সেটি নিয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন চ্যানেলে থাকি। সম্প্রতি নতুন কুড়ি হয়ে গেল বাংলাদেশ টেলিভিশনে, সেখানেও জাজমেন্টে বিভিন্ন ব্যস্ততার মধ্যে অনেকগুলো বছর পর এবার নতুন করে আবার হলো, এবং সেটা নিয়ে একটা মানুষের মধ্যে উত্তেজনা ছিল, এবং আপনি সেখানে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত জাজমেন্টে ছিলেন। কেমন ছিল সবকিছু মিলিয়ে? খুব ভালো, খুব ভালো। এই কারণে যে দীর্ঘদিন আসলে শিশু কিশোরদের যে প্রতিযোগিতা, বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতা, যেরকম লোকগান অথবা আধুনিক রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক নজরুল সঙ্গীত বা নৃত্য, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন শাখার যে ইয়েটা, সেটা কিন্তু
বিভিন্ন চ্যানেল এর মধ্যে রিয়েলিটি শো করেছে, কিন্তু এইরকম করে করেনি। তারা সব বয়সের যারা গান করে তাদেরকে নিয়ে করেছে। কাজেই এই যে নতুন কুড়িটা আবার নতুন করে শুরু হওয়াতে হবে কি যে বাংলাদেশে চর্চাটা থেমেছিল, বিশেষ করে শিশুদের, কিশোরদের যে সঙ্গীত শেখার যে চর্চাটা, সেটা অনেক কমে গিয়েছিল। আমার মনে হয় যে আবার সেটা নতুন করে শুরু হয়েছে। লোকগানের প্রতি বাচ্চাদের যে আগ্রহ কেমন দেখলেন? খুব আগ্রহ, এবং এমন ভালো ভালো বাচ্চারা এমন গান করেছে যে আমি অবাক হয়ে গেছি যে এত ভালো ভালো প্রতিভা আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে সেটা না শুনলে আপনি নিশ্চয়ই দেখবেন, হয়তো টেলিভিশন স্ক্রিনে হয়তো দেখাবে। আমি অবাক হয়েছি তাদের গান শুনে। যদিও বাংলাদেশে একটা সমস্যা কি যে নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীতে বাচ্চাদের উপযোগী গান আছে অশেষ, কিন্তু লোকসঙ্গীতে ঠিক ওই বাচ্চাদের জন্য যে গানটা, সেই গানটা কিন্তু খুব বেশি একটা বাচ্চাদের উপযোগী গানের সংখ্যা কম। তো এবার আমি অবশ্য বলেছি কর্তৃপক্ষকে যে যারা সেরা 5 অথবা সেরা 10 হয়েছে, তাদেরকে নিয়ে নতুন কিছু গান সৃষ্টি করা যায় কিনা, যে তারা ওই লোকগীতি কিন্তু মানে পল্লীগীতি বা পল্লীগীতি বিভিন্ন অঙ্গের যে গান, সেটা শিশুদের বা ওই বয়সের ছেলে মেয়েদের উপযোগী করে একটা অনুষ্ঠান করা যায় কিনা, এটা বিবেচনায় নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। আচ্ছা, একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। গান তাহলে এতদিন ধরে যে গানটা খুব বেশি শুনেছি প্রতিযোগিতায়, এবং এই গানটা আমিও আমার সঙ্গীত জীবনের শুরু থেকেই গানটা দেশে বিদেশে আমি যখনই গান করি, এই গানটা কেন যেন গাইতে খুব ভালো লাগে। সেই কারণেই এই গান দিয়ে না হয় শুরু করি। অবশ্যই শুনি। বিখ্যাত একটি গান, এটা আমাদের উপমহাদেশের সঙ্গীত সম্রাট আব্বাসউদ্দিন আহমেদ, তিনি প্রথম রেকর্ড করেছিলেন আর কি। আমার হাড় কালা করলাম রে, হারে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। ও মনোরে ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ, তাহার চাইতে অধিক বাঁকা হায় হায়, তাহার চাইতে অধিক বাঁকায় আমি যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। কি সুন্দর! এই ধরনের গানগুলোতে না কেমন একটা মাটি মাটি গন্ধ থাকে, খুব ভালো লাগে যেটা। এই যে দেশাত্মবোধক গান বা আধুনিক গান, বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত, এক একটা গানের ধরন এক এক রকম, লোকসঙ্গীতের ধরন আর এক রকম। কি কি প্রয়োজন আসলে একজন সঙ্গীত শিল্পীর জন্য লোকসঙ্গীতকে ধারণ করবার জন্য তার কণ্ঠে? প্রথমত হচ্ছে লোকসঙ্গীত একেবারেই গ্রামীণ সাধারণ মানুষের ভেতর থেকে তৈরি হওয়া এক ধরনের সঙ্গীত। আর এই কারণে বলছি যে যিনি লোকসঙ্গীত করেন তিনি জন্মগতভাবেই যেন শিল্পী হয়ে জন্মগ্রহণ করেন, সুর নিয়েই যেন তিনি জন্মগ্রহণ করেন। তার কোনো স্কুলে যেতে হয় না, তার কোনো শিক্ষকের কাছে যেতে হয় না, হয়তো ওস্তাদ শিষ্য পরম্পরায় তাকে গান কিছু শিখতে হয়, কিন্তু একেবারেই সৃষ্টিকর্তা প্রদত্ত তার একটা কণ্ঠ প্রথমত থাকতে হয়। আর দ্বিতীয়ত থাকতে হয় যে সেই কণ্ঠের প্রতি ভালোবাসা,
লোকগানের প্রতি ভালোবাসা, লোকগানের যে গভীরতা, সেই গভীরতার প্রতি ভালোবাসা, এইসবই আসলে একজন শিল্পীর থাকতে হয়। সুন্দর একটা কণ্ঠ থাকতে হয় এবং ইচ্ছা শক্তি থাকতে হয় প্রচন্ড, তাহলেই তার এখন এই সময় আমরা দেখছি যে লোকসঙ্গীতের প্রতি মানুষের ভালো লাগার জায়গা বা ভালোবাসার জায়গাটা বেশ অনেকটা বেশি। মানে কোনো একটা সময় যেটা আধুনিক গানের জন্য ছিল, এখন সেটা লোকসঙ্গীতের প্রতি বেশি। এটার কারণটা কি বলে আপনি মনে করেন? এটা হয় কি যে, এই যে বললাম যে লোকসঙ্গীতটা এমন একটা সঙ্গীত যার সুর, কণ্ঠ মানুষের হৃদয় ছুঁয়ে যায়, খুব সহজ। ভালোবাসার কথাটি লোকসঙ্গীতে খুব সহজ করে বলে, যেটা আধুনিক গানে অত সহজ করে বলে না, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে। কিন্তু লোকসঙ্গীতের সব মানে গানের মধ্যে যে ভাষার ব্যবহার, তার মধ্যে একটা বিশেষ সরলতা আছে এবং আছে আন্তরিকতা। সে কারণে এই গানগুলি যুগ যুগ ধরে কিন্তু লোকমুখে প্রচলিত হতে হতে এখন পর্যন্ত, এখনকার প্রজন্ম পর্যন্ত টিকে আছে। আর এখনকার প্রজন্ম লোকসঙ্গীত গাচ্ছে, কিন্তু তারা লোকসঙ্গীতকে বলছে ফোক গান। ফোক গান, যদিও ফোক গানের অর্থই হচ্ছে লোকসঙ্গীত, মানে বাংলাটা হচ্ছে লোকসঙ্গীত, কিন্তু তারা এটাকে ফোক গান বলে গাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে যে আমি এবার একটি ফোক গান গাই, কেমন? তো এখানে একটা বিষয় আছে। আর যেহেতু মানুষের, বাংলাদেশের যারা শ্রোতা ভোক্তা গানের, তাদের লোকসঙ্গীতটা তাদের একেবারেই মজ্জাগত। দেখবেন যে একটি অনুষ্ঠানে গান হচ্ছে, সেটা হোক কোনো টেলিভিশনের পর্দায় অথবা কোনো স্টেজ বাইরে, কোনো আউটডোর শুটিংয়ে অথবা কোনো জনসমাবেশে হোক, সেখানে দেখবেন যে সব ধরনের গানের পরেও মানুষ ওই লোকসঙ্গীত করে, মানে ফোক গান শুনতে চায়, এবং শিল্পীরাও সেই গান গাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মনেই করে যে এই গান গাইলেই মানুষ সেই গানটা গ্রহণ করবে, গ্রহণযোগ্যতাটা বেশি। একটু জানতে চাইবো যে লোকসঙ্গীতের বা লোকধারার যে গানগুলো, সেই গানগুলোর যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাতে লোকসঙ্গীতের যে মাধুর্য, যে আবেদন, সেটা কমে যাচ্ছে কিনা? কিছুটা তো কমে যাচ্ছেই। তার কারণ ওই যে বলেছি, লোকসঙ্গীত মাটির গান, মায়ের গান। মাকে মা বলে ডাকতে যত ভালো লাগে, ম্যাম্মি বলে ডাকতে কি অত ভালো লাগে? আসলে বাঙালির বোধহয় লাগে না, অন্যান্য দেশের মানুষদের নিশ্চয়ই লাগতে পারে। তো সে কারণে লোকবাদ্যযন্ত্রের ব্যবহার কিন্তু এখন বেড়েছেও। দেখবেন যে বিভিন্ন চ্যানেলে আমি যখন গান শুনি, দেখা যায় যে বাংলা ঢোল ব্যবহার করছে, দোতারা ব্যবহার করছে, বাঁশিও ব্যবহার করছে, মন্দিরে ব্যবহার করছে, কিছু কিছু জায়গায় কিবোর্ড আবার জায়গা দখল, কিবোর্ড হ্যাঁ দখল করেছে। কারণ হচ্ছে যে পৃথিবী তো এগোচ্ছে, তাই না? পৃথিবী এগোচ্ছে, কাজেই আজকে থেকে শতবর্ষ আগের যে গ্রামীণ পরিবেশ, যে গ্রামের নদী, নৌকা বা নদীতে পাল তোলা নৌকা, অথবা একটি গ্রামের ষোড়শী কলসি কাঁখে নদীর ঘাট থেকে জল আনতে যাওয়া, সেই যে দৃশ্য পটগুলি ছিল, তার উপরে গান নির্মিত হয়েছে, তাই না? তো এখন তো সেটি নেই। গ্রামে এখন বিদ্যুৎ এসেছে, গ্রামে এখন নদীর পানি কেউ সেইভাবে কলসি কাঁখে করে নিয়ে এনে ব্যবহার করে না। তো কাজে সবকিছু পরিবর্তন হওয়ার সাথে সাথে লোকসঙ্গীতের যে বৈশিষ্ট্য, লোকসঙ্গীতের যে আঙ্গিক, সেগুলো কিছুটা পরিবর্ধন, আর এখানে আমরা তো আরো সময় উপযোগী ভাবে হবে, এটা কিন্তু স্বাভাবিক। আমরা এবং আরো একটি শব্দ আমরা এখানে জুড়ে দিই যে ফিউশন। আমি জানি না এটার সাথে আপনি সহমত কিনা, বা এটা নিয়ে আপনার আসলে মতামতটা কি? না, ফিউশন বলতে আসলে অনেকে যে ফিউশন করতে চায়, সেই ফিউশনটা যদি কেউ জেনে শুনে ফিউশন করে, হ্যাঁ, যেমন লোকগানে আধুনিক যন্ত্রাংশের সঙ্গে যে ব্যবহারটা, আপনি কিবোর্ডের কথা বললেন, গিটার ব্যবহার করা হয়, তো সেটা যদি প্রাসঙ্গিকভাবে ব্যবহার করা হয়, সেইটাকে ফিউশন বলাই যেতে পারে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ফিউশন করতে যে লোকসঙ্গীতের যে আদি রস, লোকসঙ্গীতের যে আদি মাধুর্য, সেটি থেকে অনেকটা বেরিয়ে আসে। তখন লোকসঙ্গীতের যে এই যে নিজস্বতা বোধটা থাকে না, বোধ, যেটা
মায়া, যেটা কথার মধ্যে মায়া থাকে না, অবশ্যই সেই মায়াটা থাকে না। মাকে আমি শহরে নিয়ে আসলাম, আমার মা গ্রামে থাকে, শহরে এনে তার শহরের পরিবেশে কিন্তু তাকে একটু চলতে হবে সেটা বলতেই পারি, কিন্তু তাকে তো বলতে পারি না যে মা তুমি 3 ইঞ্চি হিল, একটা পেন্সিল হিল, তুমি একটা স্যান্ডেল পরো, অথবা এরকম না। রূপটা চেঞ্জ করা সম্ভব না, না, মাকে মায়ের মতো করেই রাখতে হবে, কিছুটা পরিবেশের সাথে সময়ের জন্য, সময় উপযোগী করবার জন্য, সময়ের প্রয়োজনে কিছুটা সামাজিক ভাবে যা পরিবর্তনটাও যেন সামঞ্জস্যতার মধ্যে থাকে, সামঞ্জস্যতার মধ্যে থাকে, সেটাই আমি বলতে চাচ্ছি। সে কারণেই ফিউশন যখন কেউ করেন, সেই ফিউশনটা যেন সেই সামঞ্জস্যতা বজায় রেখে করেন, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। অনেকেই ভালো গান করছে, কিন্তু লোকগানের মধ্যে যখন বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে, আধুনিক ইনস্ট্রুমেন্ট, আমার কাছে অনেক ভালো লাগে। দোতারাও থাকছে, তার সাথে গিটার থাকছে, বেস গিটার থাকছে, ভালো লাগছে। আপনার কি নতুন কোনো গানের কাজ এর মধ্যে করা হয়েছে কিনা? হ্যাঁ, গান তো খুব হয়ই, খুব প্রতিনিয়তই গান করা হয়, একদিন 2 দিন পরে পরেই নতুন নতুন গান করি। আচ্ছা, কোন কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন, বা একদম সম্প্রতি রিলিজ হয়েছে এখন হয় কি যে বেতার টেলিভিশনের জন্য তো অনুষ্ঠান কম থাকে, আগে যেরকম বেশি ছিল এখন থাকে না, সেটা বাংলাদেশ টেলিভিশন হোক, অন্যান্য চ্যানেল হোক, একটু প্রোগ্রাম তো অনেকটা কমে গেছে, এবং ইয়াং জেনারেশনই বেশি প্রোগ্রাম করে আমাদের তুলনায়। তো আমাদের যেটা হয়েছে যে টেলিভিশনে শিডিউল প্রোগ্রাম থাকে, লোকসঙ্গীতের অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের জন্য গান তৈরি করতে হয়। তারপরে ইউটিউব চ্যানেল, এখন যেটা সবচেয়ে বড় বিষয়, যে আগে আমার প্রথম বেরিয়েছিল ডিস্ক রেকর্ড, তাই না, এরপরে ক্যাসেট বেরিয়েছিল, তাই না, কিরকম ক্যাসেট বের হবে আনন্দ, সেই ক্যাসেট বেরিয়েছিল, একটি ক্যাসেটের এপি টু পিট মিলিয়ে 6টি-12টি গান, তাই না, তারপরে সেই ক্যাসেট চলে গেল, সিডি হয়ে আসলো, একটা সিডি বেরোবে, আনন্দের বিষয়, সেই সিডির যুগটাও শেষ হয়ে গেল। এখন কি হলো, এখন আর 12টা বা 10টা গানের কোনো অ্যালবাম, কিন্তু এখন এক একটি মানুষ এক একটা চ্যানেল, একটা গানের জন্য একটা অ্যালবাম ধরা যেতে পারে, যে একটি ইউটিউব চ্যানেলে আমার একটি গান রিলিজ হবে, এই সপ্তাহেই হবে, সেটি নিয়ে ব্যস্ত। তো এরকম হয় আর কি। তো আমি যেটা করছি সেটা যে নতুন গান তো আমি নিজেও লিখি, বা অন্যদের লেখা গান সুর করি, আবার আমি যে চেষ্টাটা করছি যে কিছু গান হারিয়ে যেতে বসেছে, যে গানগুলো হয়তো শত বর্ষ পরে কেউ গান, সেই গানগুলি আর খুঁজে পাবে না, কিন্তু সেই গানগুলি বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের একসময় খুব সমৃদ্ধশালী এবং খুব জনপ্রিয় গান ছিল, সেই গানগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি, এবং সেইগুলো রেকর্ড করে আমি তার মধ্যে দোতারা ব্যবহার করছি, বাঁশি ব্যবহার করছি, কিবোর্ড ব্যবহার করছি, গিটার ব্যবহার করছি, কিন্তু আমি যেটা বললাম যে আমি একেবারেই সেই গানটার আদলটা টোটাল পরিবর্তন করছি না। আমি এই গত সপ্তাহখানেক আগে একটি গান, যে গানটির একটি লাইন সংগৃহীত ছিল, আর পরবর্তী লাইনগুলি কেউ জানতো না, আমি দীর্ঘদিন হন্যে হয়ে খুঁজেছি যে একটি ভাটিয়ালি গান, এই গানটি কোথায় পাবো, এবং খুঁজতে খুঁজতে সেই গানটি আমি কিন্তু পেয়ে গেছি। যেমন এই গানটি নিশ্চয়ই লাইন আপনারা শুনে থাকবেন, আমি একটু শোনাই, যে গানটা আমি খুব রিসেন্টলি ভাটিয়ালি গান করেছি। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না, মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না, নৌকা ভাইটাই সয়ার উজায় না, নৌকা ভাইটাই সয়ার উজায় না, অপর বেলায় ধরলাম পারি রে,
নৌকার কুল কিনারা পাইলাম না, নৌকার কুল কিনারা পাইলাম না, আমি আর বাইতে পারলাম না। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। এই গানটি প্রথম একটি লাইন বা দুইটি লাইন বিভিন্ন চলচ্চিত্রেও ব্যবহৃত হয়েছে, কিন্তু জানি না কোন কারণে গানটি সংগ্রহ করা যায়নি। আমি সম্পূর্ণ গানটি সংগ্রহ করেছি এবং এটি রেকর্ড করেছি নদীতে, যে ভিজুয়াল রেকর্ডিং করেছি এবং ইউটিউবে ছেড়েছি। আচ্ছা, এরকম বেশ কিছু গান রয়েছে যেগুলো আসলে কে লিখেছেন, কে সুর করেছেন, এই তথ্যগুলো অনেক সময় পাওয়া যায় না, তো সেটা সংগ্রহ করবার জন্য কোনো রকম প্রচেষ্টা কি করছেন? অবশ্যই, আমি তো সেই সংগ্রহ করা, আমি সেই 80-র দশক থেকেই ইন্টারন্যাশনাল ফোকলোর অ্যাসোসিয়েশন আছে একটা, এটা আমাদের বাংলা একাডেমির মাধ্যমে পরিচালিত। সেইটার মধ্যে যে প্রথম কর্মশালা হয়েছিল ইন্টারন্যাশনাল ইয়ে, বিভিন্ন দেশ থেকে যারা ফোকলোরিস্ট তারা এসেছিলেন, সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম এবং তারপর থেকে আমি এই কাজটি করে যাচ্ছি। আচ্ছা, একেবারে এই প্রাচীন গান যেগুলো, সেই গানগুলো হারিয়ে যেতে, সেগুলো কোথায় আর্কাইভ করে রাখছেন? সেগুলি আর্কাইভ মানে আমি এখন যে বললাম যে প্রতি সপ্তাহে অন্তত একটা দুইটা করে গান আমি করে যাচ্ছি। হ্যাঁ, নিজের ইউটিউব চ্যানেলে সেগুলো আর্কাইভ হিসেবে থাকছে। ছাড়ছি এই কারণে যে খুব বেশি যন্ত্রানুষঙ্গ ব্যবহার করতে পারছি না, কারণ সেখানে আর্থিক বিষয় থাকে, কারণ এই গানগুলো তো খুব বেশি ভিউ হয় না। বেশি ভিউ না হওয়ার কারণে আমার যে ইউটিউব চ্যানেল থেকে যে আয়ের বিষয়টি সেটিও কম থাকে, কিন্তু আমার খরচের বিষয়টি থেকেই যায়। কাজে আমি চাইছি যে কোনোভাবে সেই সুরগুলোকে ধরে রাখা। হ্যাঁ, কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে, দোতারা, বাঁশি বা আমি অনেক যন্ত্র নিজেও বাজাই, আবার নিজের একটা স্টুডিও বাসায়ও আছে, সেখানে বসে আমি সেই গানগুলি সংগ্রহ করি এবং সংগ্রহ করে করে আমি প্রিজার্ভ করছি। এই যে পরবর্তী প্রজন্মের জন্য আসলে কাজ করে যাওয়া, পরবর্তী প্রজন্মের এইগুলো একসময় খুঁজে বেড়াবে যে এরকম সমৃদ্ধ সংস্কৃতি আমাদের ছিল, যেগুলা আমরা অবহেলায় নষ্ট করেছি। কিন্তু আমি সেই নষ্টের হাত থেকে সেই গানগুলোকে, সেই অবহেলা নষ্ট না হোক, আমরা তেমনটাই প্রত্যাশা করি। নতুন প্রজন্ম নিশ্চয়ই তার শেকড়কে ভুলে যাবে না, সেই প্রত্যাশা করছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং যারা এতক্ষণ আমাকে শুনছিলেন বা আমাদেরকে শুনছিলেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বিশেষ করে এনটিভির এই যে আয়োজন, এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এনটিভি কর্তৃপক্ষের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি আশা করছি যে বাংলাদেশের যে লোকগান, সেই লোকগান আপনাদের এই যে এনটিভি বা আমাদের দেশের যে সমস্ত চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো নতুন করে তুলে ধরবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারও সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।